ওকে, সো আমরা এসেনশিয়ালি হাউ বেসিক্যালি পেজ টেবিলের ব্রিফিংস যে কীরকম দেখতেন, কেমনে কাজ করে যখন শিখছি, আমরা একটু ইমপ্লিমেন্টেশনাল লজিক্সগুলোও দেখবো। সো এখানে কিছু অ্যাডিশনাল ডিটেলস, এখানে আমি কিছু ডিটেলস এখানে সেভ করে রাখছি যে আপনারা যখন এগুলো পড়েন আপনাদের অ্যাবস্ট্রাক্ট লেভেল থেকে ইমপ্লিমেন্টেশন লেভেলে যাওয়ার মাঝখানে অনেক কোয়েশ্চেন্স থাকে। সো কিছু কিছু কোয়েশ্চেন্স আমি এখানে অ্যান্সার করে রাখছি। যেমন well, when a computer boots, part of the operating system is loaded into RAM, যেটা আমি আগে বললাম, so it can execute. Not everything is loaded at once. The main typical include meaning, ওই যে আমি মনে আছে কিনা দেখাইছিলাম যে র্যামের উপরে কোথায় যে ছিল ছবিটা, আচ্ছা সরি, ছবিটা মেবি এই যে সো র্যামের একদম মেন মেমোরির একদম উপরে, এগেন অনেক সময় লোয়েস্ট অ্যাড্রেসে, অনেক ওএসে, অনেক টাইমে হাইয়েস্ট অ্যাড্রেসের স্পেসে অপারেটিং সিস্টেমটা সেফ থাকে। অপারেটিং সিস্টেম কিছু ইম্পর্টেন্ট পার্ট আর কি ওখানে লোড করা থাকে, যেমন কার্নেল আপনার ওই এন্টায়ার ওএসের যে প্রিভিলেজড অ্যাকশনসগুলো নিতে হেল্প করে, মানে সিস্টেম প্রোগ্রাম, তারপরে ডেটা স্ট্রাকচার ফর ওএস ম্যানেজমেন্ট, যেমন পিসিবি ব্লক, ফ্রি ফ্রেম লিস্ট, ফ্রি ব্লক লিস্ট, পেজ টেবিল, আইও বাফার, ওগুলোর জন্য যে ডেটা স্ট্রাকচারগুলো লাগে সেইগুলা, ইন্টারাপ্ট ভেক্টর, যেখানে ইন্টারাপ্ট হলে কোন পয়েন্ট ইন্টারাপ্ট রিসেন্ট স্টফ লাইক দ্যাট, আর এই টাইপের আইডিয়া থাকে। এখন কার্নেল বা ওএস এর যে ইম্পর্টেন্ট পার্টটাই, ওই ওএস এর মধ্যে ইনফরমেশনগুলোও আপনার ইন ইট সেলফ অনেক সময় পেজের মতো করে টুকরা টুকরা করে থাকে, কারণ ওইটাও কন্টিজিয়াস হইতে থাকে না। সো মডার্ন ওএসে পেজ কার্নেল নামের একটা আইডিয়া ইউজ করে। সো পেজিংয়ের যে আইডিয়াটা দেখলেন সেটা কার্নেলের উপর, মিনিং সিস্টেম লেভেলেও যে কাজগুলো আপনার কার্নেল বা ওএস যে প্রিভিলেজ কাজগুলো করে, তার জন্য ওএসের যেই নিজের যে প্রপ্রাইটারি যেই আইডিয়াসগুলো বা যেই ইনফরমেশন ব্লকসগুলো ইন ইটসেলফ, সেগুলো আপনার মেইন মেমোরির মধ্যে পেজড ওয়েতে থাকে। ওকে, সো আমি হচ্ছে আপনাদেরকে আরও কিছু কিছু আইডিয়া, যেমন আমি জাস্ট একটু বলি যে এই কোয়েশ্চেনগুলো আর কি আপনাদের থাকে, সো আমি সলভ করে দিই। সো ধরেন আপনার পিসিবি ব্লকটা দেখতে এমন, সো পিসিবি ব্লকটা দেখতে এমন, তার মধ্যে অনেক ইনফরমেশন থাকে, প্রসেসের আইডি কত, প্রসেসের এই কি ওই কি, জেনারেল পারপাস রেজিস্টার কি, অমুক তমুক, পরে থাকে প্রসেস টেবিল, এই পেজ টেবিলের স্টার্টিং পয়েন্ট কই, সব কিছু থাকে। তারপরে থাকে হচ্ছে আপনার টেক্সট সেকশন বা ওই যে মেমোরি স্টার্টিং পয়েন্ট, মিনিং অ্যাকচুয়ালি যে যেখানে আর কি টেক্সট ডেটা পরে হিপ স্ট্যাক এইগুলার ইনফরমেশনের এই পয়েন্টারটা কই, এইটা থাকে। তারপরে ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি থাকে না, জাস্ট পয়েন্টারটা থাকে কোথায় টেক্সট ডেটা স্টাফ, এরকম এরকম করে ইনফরমেশনসগুলো থাকে রে। সো এখন যদি পেজ পেজ করে টুকরা টুকরা হয়, তো পিসিবি ব্লক তো একটা ব্লক, রাইট? ব্লকটাকে তো এক জায়গায় রাখতে হবে ওর, কিন্তু ব্লকের মধ্যে যে এই যে ও যে সিপিউর মানে প্রসেসে যেই অ্যাকচুয়াল হার্ড ডেটাগুলোকে ও যে পয়েন্ট করে, এইগুলোকে আমরা কিন্তু আসলে বেসিক্যালি এক জায়গায় রাখতেছি না, রাইট? এটাকে আমরা বিভিন্নভাবে পেজিং করে করে কাজ করতেছি, যাতে র্যামে এই বিশাল ইনফরমেশনটা এক জায়গায় অনেক ইনফরমেশন না রাখা লাগে। সো তাহলে আমাকে একটু ভাবে বলেন, তাহলে সিপিইউ মানে বুঝবে কেমনে যে কোথায় টেক্সট ডেটা শেষ, কোথায় ডেটা সেকশন শেষ, কোথায় হিপ শুরু, এবং হিপের তো আবার মনে আছে আগে তো আমরা মেবি এখানে স্ট্যাক দিই, স্ট্যাক শুরু, এবং মনে আছে কিনা স্ট্যাক তো আবার গ্রো করে, আবার কোথায় হিপ শুরু এবং হিপও কত দূর গ্রো করতে পারে। সো তাহলে পেজ টেবিলের মধ্যে আমরা যে বলতেছি পেজ টেবিল দিয়ে এইগুলোকে ছোট ছোট পেজে টুকরা করে করে রাখবো, তাহলে আমরা এই মাঝখানে ডিস্টিংশনসগুলো কেমনে করবো, তাই না? সো ওয়েল এগেইন মডার্ন ওয়েসে, মিনিং এটা আবার এমবেডেড সিস্টেমে ডিফারেন্ট ওয়েতে কাজ করে, বাট মডার্ন ওয়েসে আপনার আমরা যেসব কনভেনশনাল সিস্টেমসগুলো ইউজ করি, সেখানে একটা পেজ যদি টেক্সটের ইনফরমেশন রাখে, সেই পেজ অন্য কিছু ইনফরমেশন রাখে না। মিনিং ধরেন টেক্সটের ইনফরমেশন স্টোর করতে দুইটা পেজ লাগলো, সেক্ষেত্রে দুইটা পেজ এন্টায়ারলি টেক্সট ইনফরমেশন রাখবে। যদি কিছু জায়গায় খালিও থেকে যায় লাস্ট পেজের, সেটার কারণে ওরা আরেকটা জিনিস রাখতে পারবে না। সো এক একটা সেগমেন্ট বেসিক্যালি এক একটা পেজ, যেটা অ্যাকচুয়ালি একটা ফ্রেমের সাথে ম্যাপ হয়, ওদের কিছু অ্যাক্সেস মডিফায়ার দিয়ে আমরা কাইন্ড অফ এটাকে ক্লাসিফাই করে দিই যে এটা কি টেক্সট ফাইল নাকি এটা ডেটা নাকি অমুক তমুক। যেমন টেক্সট মিনিং কোড সেকশনটা আমরা রিড করতে পারবো আর এক্সিকিউট করতে পারবো, এখানে আমরা কোনো কিছু রাইট করতে পারবো না। হিপ আর স্ট্যাকে আমরা রিড করতে পারবো, রাইটও করতে পারবো, কিন্তু কিছু এক্সিকিউট করতে পারবো না। এরকম বিভিন্ন ডেটা সেকশনটা আমরা কি করতে পারবো, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটা ইমপ্লিমেন্ট করা থাকে। যেমন সো এক পেজ যে কোনো একটা সেগমেন্টকে পয়েন্ট করে, একটা সেগমেন্টের মাল্টিপল পেজও থাকতে পারে, কিন্তু ওই একটা পেজ ওই একটা সেগমেন্টকেই পয়েন্ট করবে। যদি ডেটা হয় তাহলে ডেটাই থাকবে পুরোটাতে। সো আপনার how does the dynamic allocation for heap and growing stack is allocated in the page table? সো পেজ টেবিলটা আপনি বানালেন, বুঝলাম ধরেন টেক্সট রাখতে আপনার দুইটা পেজ লাগে, সো পেজ 1 2 গেল টেক্সটে, তারপরে ধরেন আরও একটা লাগে ডেটা রাখতে, তো গেল ধরেন ধরেন ডেটার জন্য তো আমাকে সেম অ্যামাউন্ট অফ পেজই রাখতে হবে, সো ধরেন এতখানি গেল
ডেটার জন্য এটুকু ধরেন গেলেন টেক্সটের জন্য। এখন সমস্যা হচ্ছে হিপ আর স্ট্যাকের জন্য আপনি কেমনে আইডেন্টিফাই করবেন, কারণ স্ট্যাক তো ধরেন এতখানি স্ট্যাক রাখলেন, এর সরি সো ধরেন এতখানিকে স্ট্যাক রাখলেন, কিন্তু স্ট্যাক তো গ্রো করতে পারে, আবার হিপও এখানে রাখলেন এবং হিপও তো গ্রো করতে পারে, তাই না? তাহলে হাউ ডাজ ইট ওয়ার্ক? সো মাথায় রাখবেন যে এখানে আপনার এই স্ট্যাক আর হিপের জন্য, পেজ টেবিলের জন্য, পেজ টেবিলের মধ্যে আপনার আরেকটা ইনফরমেশন আমরা অ্যাড করে রাখি, সেই ইনফরমেশনটা দেখতে এমন। সো পেজ টেবিলে আমরা, এই যে আমি এই কথাটা বারবার বলছি বাট ইমপ্লিমেন্টেশন লেভেলটা দেখেন। সো পেজ টেবিলে এই যে ধরেন পেজ এক একটা আমরা যখন রাখছিলাম, আমরা জাস্ট কী করছিলাম, পেজ 0 ফ্রেম 0, পেজ 1 ফ্রেম 1, এইভাবে করে রাখছিলাম, রাইট? সো ধরেন একটা পার্টিকুলার পেজ যেটা অ্যাকচুয়ালি র্যামের মধ্যে বা মেন মেমোরিতে অ্যালোকেট করা নাই, সেটা ব্যাকিং স্টোরে রাখা, যেটা যখন লাগবে তখন নিয়ে অন ডিমান্ড নিয়ে আমরা কাজ করব। তো সেক্ষেত্রে এই জায়গাটাতে কোনো ভ্যালু নাই, রাইট? নাল থাকবে ইন এসেন্স, রাইট? নাল কোনো 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 ফ্রেমকেও পয়েন্ট করে না। আর এখানে একটা ভ্যালিড আর ইনভ্যালিড নামের একটা বিট থাকে। ভ্যালিড নামে ওর অ্যাকচুয়ালি মেন মেমোরিতে জায়গা আছে, ইনভ্যালিড মানে এটা মেন মেমোরিতে এখনও অ্যাক্সেস পায় না। সো অ্যাকচুয়ালি এই যখন আপনার একটা প্রসেস জন্য পেজ টেবিল তৈরি হয়, পেজ টেবিলটা দেখতে এমন হয়। সো ও হ্যাঁ, প্রথম দিকে আমি একটু আবার দেখাই। সো দেখতে এমন হয়, সো এতখানি ধরেন টেক্সটের জন্য লাগছে এতগুলা পেজ, পরে ধরেন ডেটাগুলোর জন্য লাগছে কিছু অ্যামাউন্ট অফ পেজ, তারপরে এই যে এই পেজ এবং এই পেজ, ধরেন এই পেজ একটা প্রথমে একটা ধরেন একটা পেজ ধরেন অ্যালোকেট করে দিল স্ট্যাকের প্রথমে ইনিশিয়ালি, যেটা অ্যাকচুয়ালি একটা ফ্রেমকে পয়েন্ট করে, মিনিং শুরুতে স্ট্যাকের কিছু ইনিশিয়ালি তো একটা কিছু জায়গাতে দিতে হবে, আর বাকিটা অন ডিমান্ড বাড়বে কমবে। সো এই যে এই জায়গাগুলো নাল থাকে, কিন্তু পেজ ঠিকই অ্যালোকেট করা থাকে, পেজ থেকে অ্যালোকেট করা থাকে, কিন্তু পেজের কোনো ফ্রেম থাকে না। সিমিলারলি একদম লাস্ট মাথায় যে হিপের জন্যও সেম, যখন লাস্ট মাথায় যে হিপ থাকে, হিপের জন্য একটা পেজ ধরেন ফ্রেমে জেনুইনলি অ্যালোকেট করা আর বাকিগুলোর মধ্যে নাল রাখা। সো ওরা মাঝখানে কাউকে পয়েন্ট করে না, কিন্তু জায়গা আছে। সো আপনি যখন একটা হিপের মধ্যে একটা হিপে নতুন কিছু অ্যাড করতে যান, সেক্ষেত্রে ওরা কী করে, ওই পেজ টেবিলের মধ্যে লোডার কী করে, এগেন ওরা চেক করে যে পেজ টেবিলের মধ্যে যেই যে জিনিসটা আমি হিপে অ্যাড করতে চাই, সেটা যে লজিক্যাল স্পেসটা, ধরেন ওটা পেজ নাম্বার, এগেন আমি একটা র্যান্ডম এক্সাম্পল দিচ্ছি, ধরেন সেটা পেজ নাম্বার 9। সো লজিক্যাল স্পেসে দেখে যে হিপে আমি ধরেন, এগেন এই এক্সাম্পলটা একটু পরে দেখাবো, সো ধরেন স্টার পি ইকোয়াস টু 12, মিনিং একটা পয়েন্টার অ্যাসাইন করতেছি, যে পয়েন্টারের মধ্যে আমি 12 রাখবো, এবং ধরেন এই পয়েন্টারটা অ্যাকচুয়ালি আপনার একটা লোকেশনকে পয়েন্ট করে, রাইট? হিপের একটা লোকেশনকে পয়েন্ট করে, কারণ এটা ডাইনামিক্যালি অ্যালোকেটেড। সো হিপের যে লোকেশনকে পয়েন্ট করে, সেই লোকেশনটা মেবি আপনার পেজ নাম্বার 9-এর কোনো একটা পার্টে বসে আছে। সো কী করলো, প্রথমে টেক্সট সেকশনে গেল, টেক্সট সেকশনে যে এই ইনস্ট্রাকশনটা পড়লো, পড়ে দেখলো স্টার পি ইকোয়াস টু 12, এই স্টার পি মানে অ্যাকচুয়ালি একটা লোকেশন, রাইট? অ্যাট দ্য রেট সামথিং সামথিং সামথিং। সো সেটা হচ্ছে হিপের একটা পোর্শনকে পয়েন্ট করে, যেহেতু যখনই স্টার পয়েন্টার দেন বা ডাইনামিক্যালি কিছু অ্যালোকেট করেন, সে কোথায় অ্যালোকেট হয়, হিপে। তার মানে ডেফিনেটলি হিপের অ্যাড্রেস স্পেসের কোনো একটা পয়েন্টকেও, এইটুকু যদি হিপের থাকে, হিপের কোনো একটা পয়েন্টকে অ্যালোকেট করে। তো সেই হিপের যে দেখলো, ধরেন সে 9 নাম্বার পেজটাকে অ্যালোকেট করে, মিনিং 9 নাম্বার পেজের কোনো একটা পয়েন্টের মধ্যে ও অ্যালোকেশন করে, কিন্তু দেখলে 9 নাম্বার পেজটা নাল করা, মিনিং এটার কোনো ফিজিক্যাল ফ্রেম অ্যালোকেশন নেই। তারপরে কি করতে হবে আপনার, তার মানে এই 9 নাম্বার পেজের জন্য একটা করেসপন্ডিং ফ্রেম ভাড়া নিয়ে সেই ফ্রেমটাকে দিয়ে এটাকে রিপ্লেস করতে হবে, যাতে ও এখানে কাজ করতে পারে। সো দেখলেন খেয়াল করে, যখন হিপটা গ্রো করতেছে, ওর ওই নালগুলাকে চেঞ্জ করে করে ওরা কি করতেছে, একটা ফ্রেম দিয়ে অ্যালোকেট করে করে তার জন্য একটা ফিজিক্যাল ম্যানিফেস্টেশন করে একটা পেজ বুক দিচ্ছে। সিমিলারলি স্ট্যাকের জন্য সেম হচ্ছে, যখন এরা স্ট্যাকের মধ্যে বারবার ভ্যালু অ্যাড হচ্ছে, তখন কি করতেছে, ওই জায়গাটাতে নতুন করে একটা ফ্রেম আনতেছে, এনে সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি র্যামের মধ্যে স্টোর করতেছে। আবার যখন ফাংশন কলিং অফ হয়ে যাচ্ছে বা ফাংশন থেকে রিটার্ন হয়ে যাচ্ছে, সেই পেজটাকে লেটসে বা সেই পার্টিকুলার পার্টটাকে ডিলিট করে আবার ফ্রেমটাকে ফ্রি করে দিচ্ছে। তো সিমিলারলি এইভাবে আর কি ফ্রেমকে ভাড়া নিয়ে আর কি বেসিক্যালি এটা গ্রো অ্যান্ড শ্রিঙ্ক করে। সো আমাকে একটা ব্রেকিং পয়েন্ট দেওয়া লাগে যে এই পেজটা, এই এত নাম্বার পেজ, এটা যেন আবার মানে ওদের একটা লিমিট থাকে, ইন সেন্স যে যেন ও আবার হিপের কোনো জায়গা না নিয়ে নেয়, আবার হিপ যেন কোনো স্ট্যাকের জায়গা না নিয়ে যায়। বাট আইডিয়াটা আর কি এরকম, পেজ টেবিলে যে পেজ টেবিলের মাঝখানের অনেকগুলো জায়গাতে আপনার নাল ভ্যালু দেওয়া থাকে আর কি, যাতে ওই জায়গাগুলোতে, ওই পেজগুলোতে আপনি চাইলে হিপ বা স্ট্যাকের জন্য অ্যালোকেট করতে পারবেন। সো তার আগ পর্যন্ত এতখানি কাইন্ড অফ স্ট্যাটিক থাকে, তারপরের থেকে মানে হিপ আর স্ট্যাকের জন্য আপনার কিছু পেজ টেবিলের মধ্যে আনডিফাইন্ড এন্ট্রি থাকে। সো একটু দেখেন এখানে এই কথাই বলা আছে, এই যে সো দেখতে এমন দেখেন। সো ধরেন টেক্সটের জন্য এই পার্টিকুলার ফ্রেমটা অ্যালোকেট করা, ডেটা সেগমেন্টের জন্য এই ফ্রেমটা অ্যালোকেট করা, এবং একটু খেয়াল করে দেখেন। সো এই যে দেখেন, সো সাথে আবার ইয়ে থাকে যে রিড রাইট অ্যাক্সেস আছে, ডেটাতে রিড রাইট করতে পারবেন কিন্তু এক্সিকিউট করতে পারবেন না। আর টেক্সট মানে কোডগুলো আপনি রিড করতে পারবেন, এক্সিকিউট করতে পারবেন, আবার রাইট করে চেঞ্জ করতে পারবেন না। এই যে হিপ গ্রোজ আপওয়ার্ডস, যে হিপটা এইভাবে গ্রো করে,
আর স্ট্যাকটা গ্রো ডাউনওয়ার্ডস, রাইট? সো এই যে মাঝখানে যে গ্যাপসগুলো দেখতেছেন না, মিনিং এইটা অলরেডি বাই ডিফল্ট ওকে অ্যালোকেট করা ফ্রেম, এইটাও অ্যালোকেট করা, কিন্তু মাঝেরগুলো অ্যালোকেট করা না। সো পেজ টেবিল এগুলোতে নান বসানোর। সো যে পেজ টেবিল এন্ট্রি যদি দেখেন এবং ফ্ল্যাগ যদি দেখেন, সো পেজ টেবিলে শুধু জাস্ট যেটা আমি বুঝালাম, পেজ টেবিলে শুধু আপনার কোথায় ছিলাম, যাই হোক, সো পেজ টেবিলটা শুধু ফ্রেমই থাকে না, শুধু ফ্রেমসই থাকে না, ফ্রেমের সাথে আরও কিছু ফ্ল্যাগস থাকে বুঝাইতে যে আরও কী কী ইনফরমেশন অ্যাডেড লাগে। যেমন দেখেন ফ্ল্যাগসগুলো, পেজ টেবিল এন্ট্রি অ্যান্ড ফ্ল্যাগস। সো ইচ পেজ টেবিল এন্ট্রি হ্যাজ ফ্ল্যাগ বিটস। প্রথম হচ্ছে রিড রাইট বিট, মানে ইজ ইট রাইটেবল কিনা, মানে এই পেজটা রিড করা যায় না রাইট করা যায় এটা। সো এখানে আরেকটা কোয়েশ্চেন থাকে, তাহলে এক একটা পার্টিকুলার প্রসেসের জন্য এই টেক্সটের জন্য কতগুলা পেজ লাগে, ডেটার জন্য কতগুলা পেজ লাগে, এটা তো ভ্যারি করবে, রাইট? কারণ কোন পেজ আপনার কত বড় কোড বা কতগুলো ইনস্ট্রাকশন তার উপর ডিপেন্ড করে টেক্সটে পেজ বেশি লাগবে, ডেটা কত বেশি তার জন্য ডেটাই বেশি লাগবে, হিপ আর স্ট্যাক তো ডাইনামিক্যালি অ্যালোকেট হইতেই থাকে। সো সিপিইউ বুঝবে কেমন যেটা টেক্সটের পেজ, এইটা ডেটার পেজ। কারণ পেজ টেবিল যখন আমরা দেখলাম কোথাও কিন্তু আমরা সাথে দেখিনি যেটাকে টেক্সটের পেজ নাকি ডেটার পেজ নাকি স্টাফ লাইক দ্যাট। সো মাথায় রাখবেন এটা লোডারের দায়িত্ব এই ইনফরমেশনগুলোকে ঠিকমতো রিলে করা। পেজ টেবিলের মধ্যে জাস্ট আমরা অ্যাক্সেস মডিফায়ারগুলো রাখি সাথে, যাতে আমরা বুঝতে পারি যে এটা কী কাজ করতে পারে। কারণ সিপিইউ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে জানে না কোনটা টেক্সট, কোনটা ডেটা, কোনটা হিপ, কোনটা স্ট্যাক। ওর জাস্ট ইনফরমেশন যেখান থেকে নেওয়া লাগবে, নিয়ে যেখানে রান করা লাগবে সে সেখানেই রান করবে। সো অ্যাকচুয়ালি কী হয় দেখেন, সো প্রত্যেকটা পেজ টেবিলের প্রত্যেকটা পেজ এন্ট্রির সাথে একটা রিড রাইট বিটের ফ্ল্যাগ থাকে। এটাকে রিড রাইট করা যায় কিনা, রাইট না করা গেলে আপনি ইমিডিয়েটলি বলতে পারবেন এটা টেক্সট ফিল্ডের, কারণ টেক্সট ফিল্ডে কোনোভাবেই রাইট করা যায় না। সো একটা বিট থাকে যে এক্সিকিউটেবল কিনা, এক্সিকিউটেবল হলে আপনি জানেন যে সে এক্সিকিউটেবল হলে সেটা ডেফিনেটলি হিপ বা স্ট্যাকের পার্ট না, ডেটারও পার্ট না অ্যাকচুয়ালি। সো টেক্সটেরই পার্ট হবে, এক্সিকিউট করা যায় শুধু টেক্সটগুলোকে। আর এই যে ইউজার ভার্সেস কার্নেল অ্যাক্সেসেবল কিনা, মানে এটা কি ইউজার মোডে আছে না কার্নেল মোডে আছে। আর পি হচ্ছে প্রেজেন্ট কিনা, এটাকে বলে অ্যাক্সেসেবল, ইজ ইট ইন র্যাম কিনা, যেটাকে আমরা ভ্যালিড আর ইনভ্যালিড বললাম না, যে একটা পার্টিকুলার ফ্রেম কি এখানে অ্যাকচুয়ালি ফ্রেমে অ্যালোকেট করা, অ্যাকচুয়ালি মেইন মেমোরিতে অ্যালোকেট করা, নাকি এটা নাল, মিনিং অ্যালোকেট করা না, সেটা বুঝবো কেমনে। সো নাল তো একটা গার্বেজ ভ্যালু হতে পারে, রাইট? অন্য কোনো টাইমের কোনো ভ্যালু হতে পারে, কিন্তু বিটটা সবসময় ফিক্স থাকে। ইনভ্যালিড মানে এটা অ্যাকচুয়ালি অ্যালোকেট করানো, সেই জায়গাটাতে রিপ্লেস করতে হবে একটা অ্যাকচুয়াল ফ্রেমের লোকেশন দিয়ে অ্যালোকেট করার পর। আর ভি মানে ভ্যালিড, সো এটাকে অনেক সময় পি বা প্রেজেন্ট ফ্ল্যাগ বলা হয়। সো যে দ্য ওএস সেটস দিস ফ্ল্যাগস ডিফারেন্টলি ফর ডিফারেন্ট রিজন, যেটা আমি আর কি বললাম যে যদি টেক্সট সেকশন হয় ফ্ল্যাগগুলো একরকম হয়, পেজের এক এক সেকশনের ফ্ল্যাগগুলো একরকম হয়। সো আপনার জন্য আসলে সিপিইউর জানার দরকার না এটা টেক্সট নাকি ডেটা নাকি এটা স্ট্যাক নাকি এটা হিপ। সিপিইউর জাস্ট জানা লাগবে যে এই পার্টিকুলার পেজটা নিলাম, সেটার কোন ইনস্ট্রাকশন রান করবে এবং এই পেজকে আমি আদৌ চাইলেও কি রিড রাইট মাইট করতে পারবো কিনা। তো যদি আমি ভুলে অন্য রিজনে ঢুকেও যেতাম সে অ্যাক্সেসই পাইতাম না। সো টেক্সটের জন্য দেখেন বা কোড সেকশনের জন্য দেখেন রিডার এক্সিকিউট করা যায়, রাইট করা যায় না। সো ফ্ল্যাগগুলো এভাবে অ্যাসাইন করা। ডেটা হিট স্ট্যাকের জন্য রিড রাইট করা যায়, এক্সিকিউট করা যায় না। আর গার্ড পেজ থাকে, যেমন আপনার গার্ড পেজ হচ্ছে আপনার একটা কাইন্ড অফ একটা স্ট্যাক লিমিটের মতো, যে আপনার যদি আপনার একটা একটা লিমিট আছে, লিমিটের বাইরে যদি আপনি কিছু অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে আপনার যে পেজ ফল্ট হয় আর কি, যে আপনাকে ওইটা হার্ড ড্রাইভ থেকে অ্যাক্সেস করে নিয়ে ব্যাক করে এনে আনা লাগে, যাতে আপনি জানেন যে আচ্ছা এতখানি পেজগুলো অ্যাক্সেস করে তারপরে পেজগুলো নাই, সো এইগুলোর জন্য আমাকে নতুন করে অ্যালোকেট করতে হবে। যে বেসিক্যালি স্ট্যাকের আর ওই এভার গ্রোয়িংয়ের যে আইডিয়াটাকে আমি দেখালাম। সো when you run a program as CPU trying to run it, actually আমি আপনাকে এবার ফ্লোটা দেখাই, ফ্লোটা দেখতে কেমন, যে সিপিইউ যখন একটা প্রোগ্রামকে রান করতে চায় দেখতে কেমন হয়। সো প্রথমে ওএস এর লোডার এক্সিকিউটেবল ফাইলটাকে রিড করার পর ও একটা আপনার পার্স দ্য প্রোগ্রাম হেডার টেবিল, ধরেন আপনার ও একটা প্রোগ্রাম হেডার টেবিল নামের একটা আপনার একটা জায়গায় আপনার এই ইনফরমেশনগুলোকে লোডার পার্স করার পর ও আপনার ধরেন দেখেন এখানে এক্সাম্পল হিসেবে লেখা আছে যে ধরেন আপনাকে তো জানতে হবে যে ইফ আই এম নট রং এটাকে আমরা বলি এন্ট্রি পয়েন্ট, একটা প্রোগ্রামকে রান করার জন্য কোন পয়েন্ট থেকে আপনার অ্যাকচুয়ালি রিড করা শুরু করবো এটাকে আমরা বলি এন্ট্রি পয়েন্ট। সো একটা প্রোগ্রাম .txt ফাইল ধরেন এটা স্টার্ট হয় এত, ওইটার এন্ট্রি পয়েন্ট সাইজ হচ্ছে এত এবং তার এই পারমিশনগুলো ধরেন আছে। এইভাবে করে লোডার আর কি ইনফরমেশনটাকে প্রোগ্রাম হেডার টেবিলে সেভ করে। তারপরে এই ইনফরমেশনটা সেভ করার পর ওএস ক্রিয়েট করে নিউ পেজ টেবিল ফর দ্য প্রসেস। সো এসেনশিয়ালি এই যে এইখানে আপনার প্রোগ্রাম হেডার টেবিল এই লোডার পার্স করার সময় অ্যাকচুয়ালি টেক্সট কতখানিক, তারপরে কতখানিক হচ্ছে আপনার টেক্সটের
কতখানি হচ্ছে ডেটার জন্য ফ্রেম লাগবে, এই ফ্রেমের ইনফরমেশনগুলো মানে কত কত জায়গা লাগবে, সরি কত কত পেজ লাগবে ভার্চুয়ালি, এই ইনফরমেশনগুলো হচ্ছে ও সুন্দর করে এখানে ইনফরমেশনগুলো রিলে করে দেয়, এবং সাথে ওই যে আপনার রিড রাইটের পারমিশনগুলো স্টাফ যেগুলো একটু আগে দেখলাম এগুলো রিলে করে দেয়। সো এবং ওএস কি করে সুন্দর করে একটা পেজ টেবিল বানায় জাস্ট এরকম এক একটা করে পেজকে এক একটা করে ফ্রেমের সাথে অ্যালোকেট করার ট্রাই করে। প্রথমে এমটি থাকে অবভিয়াসলি, পরে এক একটা করে অ্যালোকেট করে। OS allocates virtual memory region mapping for text, data and heap and shared libraries, এই যে এখানে। সো শেয়ার্ড লাইব্রেরিজগুলোকে আমরা একটু পরে শেয়ার্ড পেজিংয়ের আইডিয়াটা যখন পড়বো তখন আমি আপনাকে দেখাবো না, বাট হ্যাঁ, সো ওএস এর কাজ হচ্ছে এই ভার্চুয়াল মেমোরিগুলোকে অ্যাকচুয়ালি পেজ টেবিলের থ্রুতে ফ্রেমে ম্যাপ করা। সো আপনার OS ম্যাপস টেক্সট পেজেস ফিজিক্যাল ফ্রেমস উইথ দ্য কোড, এবং রিড প্লাস এক্সিকিউট ইনফরমেশন দেয়। আবার এরপরে ওএসি কী করে, টেক্সটের পর ডেটা পেজগুলোকে ফ্রেমে পাঠায় এবং ওদেরকে রিড রাইট দোনোটারই অ্যাক্সেস দেয়। হিপ আর স্ট্যাককে পাঠায়, এবং এখানে যে রিজার্ভড ভার্চুয়াল আপনার আপনার রিজার্ভড ভার্চুয়াল স্পেস মানে আপনার যে আমরা দেখছিলাম তো একটু আগে রাইট, যে অনলি সাম পেজেস আর ইনিশিয়ালি ম্যাপ, মানে কোথায় জানি আসছিলাম। সো মানে ইউ আন্ডারস্ট্যান্ড কি বুঝাইছে, যে আপনার হিপ আর স্ট্যাকের জন্য ওরা কিছু ভার্চুয়াল অ্যাড্রেস রিজার্ভ রেখে দেয়, ধরেন এই দুইটাকে প্রথমে দিল আর এতগুলোতে নাল বসানো, আবার হিপের জন্য ধরেন এই প্রথমে এই দুইটা পেজ থেকে অ্যাক্সেস দিল, তারপরে বাকিগুলোতে নাল বসানো। সো ওগুলো অলরেডি পেজ, কিন্তু পেজগুলো অ্যাকচুয়ালি ফ্রেমের কোনো এক্সিস্টেন্স নেই, যখনই দরকার হবে অ্যালোকেট হওয়ার জন্য তখন এক্সিস্টেন্সের ওকে ফ্রেমটাকে অ্যালোকেট করা লাগবে। সো পেজ টেবিলের মধ্যে এন্ট্রিগুলো কিন্তু ঠিকই রিগার্ডলেস বসে আছে, কিন্তু সেই এন্ট্রিগুলোর অ্যাকচুয়ালি করসপন্ডিং ফ্রেম নেই, এগুলোতে নাল করার। সো এক্সিকিউশনটা স্টার্ট হয় কেমন, যে এন্ট্রি পয়েন্টের কথা বললাম, এন্ট্রি পয়েন্ট অ্যাড্রেস যেটা থাকে সেই এন্ট্রি পয়েন্ট অ্যাড্রেস থেকে ও হচ্ছে এক্সিকিউটেবল হেডার, মিনিং কোথায় অ্যাকচুয়ালি এন্ট্রি পয়েন্ট আছে সেখান থেকে ও এক্সিকিউটেবল হেডারে যায়, ও বেসিক্যালি প্রোগ্রামটাকে এক্সিকিউট করা শুরু করে। সো একটা এক্সাম্পল হিসেবে দেখা দিই, এন্ট্রি পয়েন্টের ভ্যালুটা এটা থাকে, তার মানে অ্যাকচুয়ালি র্যামের এই পার্টিকুলার অ্যাড্রেসটাতে প্রথম ইনস্ট্রাকশনটা আছে, যে ধরেন মেইন ফাংশনের প্রথম লাইনটা, বা যেখান থেকে আর কি সেই ইনস্ট্রাকশনটা রান করলে ও মেইন মেথডটা রান করতে পারবে। এবং এবং সাথে সাথে যখন রান করা শুরু করবেন তখন কি করবে, এই যে প্রসেস কি করে, প্রোগ্রাম কাউন্টার মিনিং কোন ইনস্ট্রাকশন রান করবেন এই টাইপের ইনফরমেশনগুলো আপনার প্রসেস এজ আ প্রোগ্রাম কাউন্টার টু দ্যাট ভার্চুয়াল অ্যাড্রেস, মিনিং ওই ওই ইনফরমেশনগুলো আর কি সেভ করে রাখে। এবং আপনি জানেনই যখন অ্যাকচুয়ালি আপনার ও রান করা শুরু করে এই প্রোগ্রাম কাউন্টারের এই ভ্যালুগুলো কি হয়, আপনার কপি হয়ে কোথায় চলে আসে, আপনার রেজিস্টারে চলে আসে, যাতে রেজিস্টার থেকে আপনার সিপিইউ ডিরেক্টলি যে রান করতে পারে আর কি। সো পরে দেখেন যে আপনার এরপরে কি কাজগুলো হয় চলেন দেখি। সো ওএস সেটস দ্য সিপিইউ পেজ টেবল বেস রেজিস্টার। সো এই প্রোগ্রাম কাউন্টার ইনফরমেশনগুলো আচ্ছা খুব সিম্পলি বলি এটা আসলে পিসিবিতে স্টোর হয় রাইট, সো এগুলো পিসিবির কাজগুলো আর কি বুঝেছি। আর এরপরে দেখেন যে ওএস এর কাজকে এবার পিসিবির মধ্যে এবার পেজ টেবিলের পয়েন্টার বসানোর পর পেজ টেবিলের বেস রেজিস্টার রাখবে, যে প্রথমে আমি বলছিলাম মনে আছে কিনা পিটিবিআর আর কি, যে পেজ টেবিল বেস রেজিস্টার, যেটার কাজ কি যে পেজ টেবিলের স্টার্টিং পয়েন্ট কই, যাতে পেজ টেবিলটা কোথায় আছে সেটা জানতে পারে। সো এই যে তারপরে ওএস লোডস দ্য ইনিশিয়াল রেজিস্টার স্টেট, যেমন প্রোগ্রাম কাউন্টার কই আছে, পরে স্ট্যাক পয়েন্টারের স্টার্টিং পয়েন্ট কই আছে, এগুলো দেয়। এবং এই ইনফরমেশনগুলো যখন ও পায় তারপরে কী করে ওএস পারফরমেন্সে কন্টেক্সট সুইচ, তারপরে এসেনশিয়ালি সিপিইউ কী করে এখন ওই কন্টেক্সট সুইচ করে ওর কারেন্টলি যেই ইনফরমেশনগুলো তার রেজিস্টারে বসানো ওগুলোকে সেভ করে ওই পিসিবির মধ্যে আপলোড করে, আগে যে প্রসেস চলতেছিল নতুন করে এই প্রসেসকে এখানে আনলোড করে রেজিস্টারগুলোকে এই পার্টিকুলার পিসিবি ব্লকের কন্টেক্সটগুলোতে রিপ্লেস করার পর জাস্ট এক্সিকিউটিং ইন দ্য প্রোগ্রামস ভার্চুয়ালি, মিনিং সিপিইউ ইজ নাও এক্সিকিউটিং ইন দ্য প্রসেসেস ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস। মিনিং ওরা কী করে এবার ভার্চুয়াল অ্যাড্রেস স্পেসের এক একটা অ্যাড্রেস স্পেসে যায়, যাওয়ার পর ওরা চায় যেমন এত নাম্বার পেজের এত নাম্বার অফসেটকে এবার আমি রান করতে চাচ্ছি, সো এই ভার্চুয়াল অ্যাড্রেস স্পেসে যে সিপিইউ বলে এটাকে আমি রান করবো, অবভিয়াসলি তারপরে পেজ টেবিলের থ্রু থেকে ট্রান্সলেট হয়ে ফ্রেম নাম্বার আসে, তারপরে কাজ করে। সো ইয়েস, সো সিপিইউ ফেচ কল ইনস্ট্রাকশনটা দেখতে কেমন, অলরেডি আমরা এটা পড়ছি যখন স্লাইডসগুলো দেখতেছিলাম, বাট তাও দেখি। সো ধরেন প্রোগ্রাম কাউন্টার এত নাম্বার ইনস্ট্রাকশন সেটটাকে পয়েন্ট করে। সো আপনার এমএমইউ মিনিং মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট স্প্লিটস করে দেয় এই ভার্চুয়াল অ্যাড্রেসটাকে দুই টুকরাতে, পেজ নাম্বার আর অফসেট, যেটা একটু আগে আমরা দেখলাম যে পেজ নাম্বার আর অফসেটের দুই টুকরা করে দেয়। দেওয়ার পর কী করে প্রসেসের পেজ টেবিলে যায়, যার পর ম্যাপিং থেকে ইনস্ট্রাকশনটা রান করে, ইনস্ট্রাকশনটা ওপেন করে পেজ নাম্বারটাকে রিপ্লেস করে ফ্রেম নাম্বার দিয়ে, তারপরে কি হয় সেটাকে ডিকোড করে এক্সিকিউট করে। সো হ্যাঁ, তো এগেন চলেন আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি
আপনার আমি যখন একটা এই যে আমি বললাম যে এই হিপ অ্যালোকেশনটা যখন হয় আর কি, যে হিপের জন্য যদি যেটা ডাইনামিক্যালি অ্যালোকেট হয়, সো নতুন করে যদি হিপে এক্সট্রা জায়গা লাগে সেক্ষেত্রে সেই পেজটার জন্য একটা তাকে পেজ নাম্বার যদি 09 হয় সেটাকে ধরেন একটা ফ্রেম দিয়ে অ্যালোকেট করে তারপরে ফ্রেমের মধ্যে ভ্যালুটা রাখতে হয়, রাইট? সো অ্যাকচুয়ালি এই কাজটা অ্যাকচুয়ালি কোডিং লেভেলে দেখতে কেমন হয় চলেন আমরা একটু দেখি। সো ধরেন স্টার পি ইকুয়ালস টু 42, এই এক্সাম্পলটা আমি একটু আগে বলছিলাম সেখানে অ্যাকচুয়ালি লেখা। সো ধরেন আপনি এই লাইনটা লিখলেন। সো ও কী করলো, প্রথমে ও টেক্সট সেকশন থেকে স্টার পি ইকুয়ালস টু 42 পড়লো। তো স্টার পি ইকুয়ালস টু 42 ওর কাছে আসলে দেখতে কেমন? ওর কাছে দেখতে কিন্তু এমন, দেখেন এই যে এরকম, রাইট? একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের লাইন যে মুভ এত, মিনিং এত নাম্বার ভ্যালুটা, মিনিং 42 যেখানে টেম্পোরারিলি স্টোর করা এই ভ্যালুটা, এটা কোথায় স্টোর করা? হিপে স্টোর করা। এটাকে ইএক্স নামের একটা ধরেন রেজিস্টারের মধ্যে আপনি স্টোর করবেন। এগেন এই রেজিস্টারটা কি হিপের মধ্যে আপনার একটা পার্টিকুলার একটা মেমোরি লোকেশন যেখানে আপনার স্টোর হবে। ডাইনামিক্যাল অ্যালোকেটেড সব মেমোরি হিপের সেকশনে স্টোর হয়, রাইট? সো আপনার ওই যদি প্রসেসের যদি পেজ টেবিল বলি, তার হিপের মধ্যে একটা পার্টে যতগুলো বিট আছে, সরি বাইট আছে, তার কোনো একটা বাইটের একটা অ্যাড্রেস লোকেশন ছিল হচ্ছে এইটা, যেখানে আপনি স্টোর করতে চাচ্ছেন এই 42 ভ্যালুটাকে। সো অ্যাকচুয়ালি তাহলে কিভাবে কাজ করতেছে? সো প্রথমে কি করছো, টেক্সট সেকশনে যে স্টার পি ইকুয়ালস টু 42 পড়তেছে, পড়ার পর এক্সিকিউট করার সময় এত নাম্বার মেমোরি লোকেশনে যাচ্ছে, মিনিং হেপে যাচ্ছে। হেপে যাওয়ার পর ও কি করতেছে, ওখানে এই ভ্যালুটা অ্যাক্সেস করতে চাচ্ছে। সো মানে সিপিইউর কাছে এসেনশিয়ালি মানে কি, যে আমার ভার্চুয়াল অ্যাড্রেস এই ইনফরমেশনটা, মিনিং এই যে এখানে এই যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা ভার্চুয়াল অ্যাড্রেসটা আমার লাগবে। কারণ ও বলতেছে ভার্চুয়ালি হিপের এই জায়গাটার ভ্যালুটাকে অ্যাক্সেস করো, কিন্তু এটা তো ভার্চুয়ালি হিপের এই জায়গাটা তো একটা ফ্রেমের সাথে অ্যালোকেট করা, আপনাকে ফ্রেমটা বের করতে হবে। সো কী করতেছে ও, এবার কি করতেছে, এই ভার্চুয়াল অ্যাড্রেসটা রিকোয়েস্ট করার পর ম্যানেজমেন্ট মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট কি করতেছে, এটাকে পেজ নাম্বার আর অফসেট দিয়ে স্প্লিট করতেছে। সো দেখেন এখানে প্রথম 3টা বিট করে পেজ নাম্বার বলছে, পরের 3টা বিটকে অফসেট বলছে। তারপরে কি করছে, এই পেজ নাম্বারের অফসেটটা পাওয়ার পর ওরা এই এসেনশিয়ালি এই টিএলবির ইনফরমেশনটা আমি একটু পরে আসতেছি, এসেনশিয়ালি একটা ক্যাশের মধ্যে ওরা আগে খুঁজে যে পেজটা আছে কিনা, যদি থাকে থাকলো, আপনি ধরে নেন যে র্যামের মধ্যে খুঁজতেছে ধরেন। তো র্যামের মধ্যে খুঁজে দেখলো যে এই পার্টিকুলার পেজের যে ফ্রেম আর এই অফসেটটা ব্যাক করার পর সে যেখানে থাকার কথা সেখানে কেউ আছে কিনা। সো তারপরে সেখান থেকে ধরেন ও পেলো, ভ্যালুটা পেল। সো ভ্যালুটা পাওয়ার পর ধরেন ও দেখলো যে আমি এটা টিএলবির ইনফরমেশনটা একটু স্কিপ করলাম, একটু পরে দেখাচ্ছি। সো এখান থেকে পাওয়ার পর দেখলো যে ইয়েস, এটা ট্রান্সলেট করে দেখলো যে এটা হচ্ছে ফ্রেম নাম্বার 42-এর, অফসেট নাম্বারটা তো সেমই থাকবে, দেখেন 012, সরি 123। সো এই নাম্বার অফসেটে গেলে যে অ্যাকচুয়াল র্যামের যেই বাইট অ্যাড্রেসটা পাবো, ওই অ্যাড্রেসের মধ্যে অ্যাকচুয়ালি এই ভ্যালুটা রাখতে হবে। তারপর আমি কি করবো, এই বাইট অ্যাড্রেসটা পেয়ে গেলে সেন্ড রাইট রিকোয়েস্ট টু এটা, মিনিং এখানে আমি রাইট করবো কি, যে 43-42-এর ইন্টিজার ফরম্যাটটা, এটাকে রাইট করবো এখানে। রাইট করার পর কি হবে, এটাকে রাইট করার শেষ, এক্সিকিউশন শেষ। সো একটা হোল অ্যালোকেশন ফ্লোটা কাইন্ড অফ দেখতে এমন হয়। তো এই টিএলবি জিনিসটা কি, চলেন আমরা একটু দেখি। সো আমি এই জিনিসটা আপনাদের একটু স্কিপ হয়ে গেছে, সো চলেন আমরা এখন, সো ইনটুইশন লেভেলের কথাগুলো শেষ বা ইমপ্লিমেন্টেশন লেভেল, এবার আমরা চলেন দেখি যে পেজ টেবিলের কী কী ইনফরমেশন লাগে। সো এগেন দেখেন, একটা পেজ টেবিলকে রিপ্রেজেন্ট করতে আপনার কী কী ইনফরমেশন লাগবে। পেজ টেবিল বেস রেজিস্টার, যে পেজ টেবিলের স্টার্টিং পয়েন্ট কই, আর পেজ টেবিলের লেন্থ রেজিস্টার। আপনি লেন্থ আর স্টার্টিং পয়েন্ট জানলে, যে বেস আর লিমিট জানলে যেটা হয় আর কি, আপনি পুরো পেজ টেবিলটা পুরোটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কত দূর আছে। আর পেজ টেবিলটা আপনি তো জানেনই পার পেজের সাইজ কত। সো আপনি চাইলেই ওটা পেজ নাম্বার আর অফসেট দিয়ে জাস্ট বাইট অ্যাড্রেসেবল, যেভাবে আর কি অ্যাড্রেস ট্রান্সলেশন করলাম ওভাবে করে আপনি চলে যেতে পারবেন। সো এখানে আপনার মনে আছে কিনা যে আমি যখন শুরুতে বলতেছিলাম আগের লেকচারে, সেটা হচ্ছে যে পেজ টেবিলে আর ইয়ের মাঝখানে, হ্যাঁ এই যে মাঝখানে র্যাম আর আরেকটা সরি, তো র্যাম আর সিপিইউর মাঝখানে যে রেজিস্টারটা থাকে, রেজিস্টারের থ্রুতে অ্যাকচুয়ালি সিপিইউ কাজটা করে। ওর মাঝখানে একটা ক্যাশ থাকে, যে ক্যাশের মধ্যে অনেক ফ্রিকোয়েন্ট অ্যাক্সেস জিনিসপাতিগুলো আমরা সেভ করে রাখি, যাতে আমার অনেক সময় র্যামে যে সিপিইউর জন্য ইনফরমেশন খুঁজে ব্যাক না আসার থেকে ক্যাশ থেকে যে খুঁজে ব্যাক আসতে পারি, মানে তখন অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় চলেন আমরা একটু দেখি। সো ওইটাকে আমরা ওই ওই যে আপনার ওই ফার্স্ট লুক আপ করার যে টেকনিকটা, যে ক্যাশটা আমরা ইউজ করি, এটাকে আমরা টিএলবি বলে থাকি। সো একটু চলেন দেখি যে অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়। সো টিএলবির মধ্যে অ্যাকচুয়ালি আপনার যে পেজ টেবিলটা আপনি যে বানাইলেন, ওই পেজ টেবিলের একটা কপি ক্যাশের মধ্যেও সেভ থাকে, একটা কপি র্যামের মধ্যেও সেভ থাকে। সো ঠিক আছে, এই পেজ টেবিলটার একটা কপি ক্যাশেও সেভ থাকে, একটা কপি র্যামেও সেভ থাকে। কিন্তু ওই পেজ টেবিলের যে ফ্রেম, মানে সরি পেজ টেবিলের মধ্যে যে আপনার যে অ্যাকচুয়াল ফিজিক্যাল ফ্রেমগুলা, যেগুলোর মধ্যে অ্যাকচুয়ালি ভ্যালু রাখা, সেগুলো শুধু র্যামেই থাকে।
সেগুলো আবার ক্যাশে থাকতে পারে না, কারণ ক্যাশ অনেক ছোট। সো এটা থাকার পিছনে রিজনিং কি ভাবেন তো, আপনার সিপিইউ যখন কোনো একটা পার্টিকুলার জিনিসকে অ্যাক্সেস করতে চায়, ওকে কি করতে হয়, আগে পেজ টেবিলে যেতে হয়, যে ওই পেজ টেবিলের করেসপন্ডিং ফ্রেম খুঁজতে হয়, তারপরে আবার ওই ফ্রেমে যেতে হয়, তারপরে যে সেই ফ্রেম থেকে এক্সিকিউট করতে হয়, তাই না? সো ভেবে দেখেন এখানে যে পেজ টেবিলে যাওয়া, পেজ টেবিল থেকে ফ্রেম নাম্বারটা পাওয়া, এই কাজটা একটা ওভারহেড না? মিনিং এই কাজটা আপনি করতেছেন কি অ্যাকচুয়াল ফ্রেমটা খুঁজে পাওয়ার জন্য। সো এটা যদি ফাস্ট করতে পারতাম আমার জন্য ভালো হতো না? সো ভেবে দেখেন এই পেজ টেবিলে যদি র্যামে থাকে, তো তাহলে কি হচ্ছে, আমাকে দুইবার র্যামে ট্রিপ দেওয়া যাচ্ছে। একবার র্যামে ট্রিপ নিয়ে আমাকে কি পেজ টেবিলটাকে রিট্রিভ করতে হচ্ছে, যার মধ্যে ফ্রেম নাম্বারটা জানতে হচ্ছে, তারপর সেই ফ্রেম নাম্বারটাকে নিয়ে আবার র্যামে নতুন করে ওই ফ্রেম নাম্বারে যেয়ে কাজ করতে হচ্ছে। সো দুইবার রাউন্ড ট্রিপ দেওয়া লাগতেছে, রাইট, র্যামে। সো সেটাকে আমরা সলভ করি কেমনে, পেজ টেবিল দিয়ে। কীভাবে করি চলেন আমরা একটু দেখি। সো সিপিইউ ধরেন এই পেজ আর এই অফসেটে যেতে চাই। ও কী করে, প্রথমে পেজ টেবিলটা র্যামে খুঁজে না, ও কী করে, পেজ টেবিলটা আগে টিএলবিতে খুঁজে। টিএলবি মানে কি, যে একটু আগে যে দেখলাম আপনার ট্রান্সলেশন লুকা সাইড বাফার, যে ক্যাশটা, এটাকে ক্যাশ বলেন ধরেন। সো ক্যাশে খুঁজে, এই ক্যাশে যেয়ে খুঁজে, খোঁজার পর দেখে যে তোমার, আমি এই পেজ নাম্বার চাই এই পেজ টেবিলের, এবং এই ফ্রেম নাম্বার চাই, তোমার কাছে কি এটা স্টোর করা আছে কি। তো দেখা গেল যে পেজ নাম্বার 2 এবং ফ্রেম নাম্বার, এটা ধরেন অ্যালোকেট করা ফ্রেম নাম্বার 4, তো ধরেন পেলো স্টোর করা। তো স্টোর করা পেলে ও কী করলো, ডিরেক্টলি ওই পেজ নাম্বারটাকে ফ্রেম দিয়ে রিপ্লেস করে ও ডিরেক্টলি র্যামে যে ওই ফ্রেমে যেয়ে কাজ করা শুরু করলো। ধরেন ফ্রেম 4 হচ্ছে এটা। সো ওর জন্য কাজটা অনেক সিম্পল হয়ে গেল, ওর আরেকবার র্যাম ট্রিপ মারা লাগলো না। কিন্তু হোয়াট ইফ আপনার এরকম করে পেজ টেবিলের এই ইনফরমেশনগুলো টিএলবিতে সেভ নাই, থাকতে পারে না যে টিএলবির মধ্যে যেই আউটডেটেড ভ্যালু আছে, বাট আপনি যে পেজটা চান সেটা কারেন্টলি টিএলবির মধ্যে নেই। সেক্ষেত্রে কী হবে, ওকে টিএলবিতে যাবে, যাওয়ার পর খুঁজবে যে এই পেজটার সাথে কি এই ফ্রেমটাকে আছে, ও দেখাবে যে না, এই পেজের এই ফ্রেমটা আমার কাছে নাই, মিনিং আমি জানি না কই আছে। তাহলে টিএলবি হিট করে না, টিএলবি মিস করছে। সো টিএলবি মিস করলে কি হবে, টিএলবি মিস করলো কি, ইভেনচুয়ালি যে র্যামেই যেতে হবে, র্যামের পেজ টেবিলেই, মানে এখান থেকে দেখে। সো র্যামের পেজ টেবিলটা এখানে জুম ইন করা। সো ওকে র্যামে যেতে হচ্ছে বেসিক্যালি, র্যামে যাওয়ার পর সেখান থেকে র্যামের পেজ টেবিলটা অ্যাক্সেস করে ওর অ্যাকচুয়াল ওই পেজ নাম্বারে যে ওর ফ্রেম নাম্বার কত জানতে হচ্ছে, যে তারপরে ফ্রেম নাম্বারটা এখানে লোড করতে হচ্ছে, তারপরে সেখানে যে কাজ করতে হচ্ছে। সো যদি টিএলবি হিট করে তখন র্যামে মাত্র একবার ট্রিপ করলেই হচ্ছে, আর একবার ক্যাশ থেকে ট্রিপ করলেই হচ্ছে। আর যদি টিএলবি মিস করে সেক্ষেত্রে একবার ক্যাশ, একবার র্যাম, তারপরে আরেকবার র্যাম। প্রথমবার ক্যাশে হিট করে দেখছে মিস হয়েছে, তারপর আবার র্যামে গেছে অ্যাকচুয়ালি পেজ টেবিলটা খুঁজতে, তারপর আবার র্যামে গেছে অ্যাকচুয়ালি ফ্রেমটাকে অ্যাক্সেস করতে। সো ওইটাকে হচ্ছে আপনার এই ম্যাথসটাকে এখানে হচ্ছে একটা পার্টিকুলার মেমোরি স্ট্রাকচারে আপনার ইফেক্টিভ অ্যাক্সেস টাইম, মিনিং একটা পার্টিকুলার ফ্রেমকে যদি একটা সিপি অ্যাক্সেস করতে চায়, সরি একটা পেজের যদি একটা অফসেটকে অ্যাক্সেস করতে চায়, সো ওইটাকে অ্যাক্সেস করতে হলো অ্যাকচুয়ালি কীরকম টাইম লাগবে, আইডিয়াটা দেওয়া আছে, ম্যাথসটা দেওয়া আছে। সো দেখেন ম্যাথসটা হচ্ছে এই আলফারকে বলে হিট রেশিও, মানে টিএলবি যদি আমি 100 বার হিট করি, টিএলবিকে যদি আমি 100 বার কোয়ারি করি, তার মধ্যে কতবারও ইয়েস মিনিং অ্যাকচুয়ালি খুঁজে পাবে আর কতবার নো। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের মতো। সো একটু খেয়াল করে দেখেন, এখানে আলফা হচ্ছে 80, মিনিং যদি টিএলবি আমি 100 বার হিট করি, তার মধ্যে 80 বার আমি পেজটা খুঁজে পাবো, আর 20 বার আমি খুঁজে পাবো না। তো সেই 20 বার আমাকে র্যামে যেতে হবে একটা এক্সট্রা ট্রিপ নিয়ে, তাই না? সো এখানে দেখেন, সো ম্যাথসটা এরকম দেওয়া, যদি টিএলবি সার্চ করতে ক্যাশ কোয়ারি করতে লাগে 20 ন্যানো সেকেন্ড, আর মেমোরি কোয়ারি করতে বা মেমোরি অ্যাক্সেস করতে লাগে 100 ন্যানো সেকেন্ড, সেক্ষেত্রে আমার অন অ্যাভারেজে ইফেক্টিভ অ্যাক্সেস টাইম কত হবে। সো এইটা হচ্ছে টিএলবি হিট করলে কত হবে, আর এটা হচ্ছে টিএলবি মিস করলে কত হবে। সো চলেন টিএলবি হিট করলে কত হবে অ্যাক্সেস টাইমটা আমরা বুঝি। সো যদি টিএলবি হিট করে মানে টিএলবিতে খুঁজে পাই, সেক্ষেত্রে আমার একটা ট্রিপ মারা লাগতেছে টিএলবিতে, আর আরেকটা ট্রিপ মারা লাগতেছে ফ্রেমটাকে খোঁজে, র্যামের ওই ফ্রেমটাকে অ্যাক্সেস করার জন্য, রাইট? সো দেখেন টিএলবিতে লাগে 20 ন্যানো সেকেন্ড আর র্যামে লাগে 100, তাহলে টোটাল কত লাগতেছে এখানে 120। সো এই যে দেখেন টিএলবিতে 120 দিয়ে গুণ হয়েছে 0.80, 0.80 কেন গুণ হয়েছে, কারণ প্রতি 100 বারে 80 বার সে হিট করে, রাইট? সো প্রবাবিলিটি দিয়ে গুণ করে দিছে। আর তাহলে এটা টিএলবি হিট, তাহলে টিএলবি মিসের জন্য আমার বাকি 20 বারের জন্য কেমন ক্যালকুলেশন হবে ভাবেন। এবার দেখেন, সো একবার টিএলবি, একবার র্যাম ফর পেজ টেবিল, কারণ টিএলবি মিস করছে, তারপর আবার আরেকবার র্যামে যেতে হবে অ্যাকচুয়ালি ওই ফ্রেমে অ্যাক্সেস করতে। সো আরও একটা 100 যোগ হলো, তাহলে এবার আমার 120 যোগ 100 কত, 220। তাহলে এবার দেখেন এই টিএলবি মিস করলে এখানে 220 দিয়ে গুণ হচ্ছে 0.20, সো 140 ন্যানো সেকেন্ড। সেকেন্ড যদি রিয়েলিস্টিক্যালি এখানে আরেকটা এক্সাম্পল দেয়, যদি 99% টাইমেও টিএলবি হিট করে, মানে হিট রেশিও যদি 99% টাইম হয়, সেক্ষেত্রে আপনার যদি র্যাম অ্যালোকেশনের মেমোরি অ্যাক্সেস করতে 100 ন্যানো সেকেন্ডও লাগে, সেক্ষেত্রে অন অ্যাভারেজ অ্যাক্সেস করতে 121 ন্যানো সেকেন্ড লাগে। সো খুবই এফিশিয়েন্ট হয়ে যায় আর কি।
সো এগেন এখানে মেমোরি প্রোটেকশনের মধ্যে যদি আপনি খেয়াল করেন, এখানে আপনার ওই এটা দেওয়া আছে যে ওই যে সব সব পেজকে তো আসলে আপনার রান করার দরকার নেই, কিছু পেজ সরি সব পেজকে তো মেন মেমোরিতে রাখার দরকার নেই, কিছু পেজ রাখলে হয়, কিছু পেজ আপাতত না রাখলেও হয়। কারণ এগেন মেবি সেটা পরে ইউজ হবে, যখন ইউজ হবে তখন তাকে নিয়ে কাজ করা হবে, যখন ইউজ হবে না তখন মেবি তাকে নিয়ে কাজ করা লাগবে না। সো ওই যে ওইখানে যে মেমোরি প্রোটেকশন হচ্ছে আপনার ওই ওই আইডিয়াটাকে ডিসকাস করে যে ভ্যালিড আর ইনভ্যালিড বিট থাকে। সো এগেন দেখালাম না, প্রত্যেকটা পেজের সাথে একটা ভ্যালিড ইনভ্যালিড বিট থাকে, অ্যান্ড সেটা দিয়ে আমরা কাইন্ড অফ পয়েন্ট করি যে কতখানিক অ্যাকচুয়ালি সেটা ফ্রেমের সাথে মার্ক করা, কতখানিক না। ওই যে হিপ অ্যালোকেশন, স্ট্যাক অ্যালোকেশনের জন্য আমাদের এই ইনফরমেশনটা কিন্তু লাগতো। সো একটু খেয়াল করে দেখেন, এখানে এই প্রসেসটার লজিক্যাল অ্যাড্রেস স্পেসে টোটাল 5টা পেজ লাগে, কিন্তু মেবি 5টা পেজও ইউজ করতেছে না, মেবি ও 5টা পেজ ইউজ করতেছে না, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে ওর যে পেজ টেবিলের মধ্যে দেখেন 0 1 2 3 4 5 এগুলো সব ভ্যালিড আর বাকিগুলো দেওয়া ইনভ্যালিড। তো এখন কথা হচ্ছে যে আপনার মনে হতে পারে যে এখানে তো পেজ আছে 0 থেকে 5, সেক্ষেত্রে আপনার পেজ টেবিলের কেন খালি 0 থেকে 5, 6 7 কি করতেছে? কারণ 6 7 পেজ নাম্বার তো এক্সিস্টই করে না প্রসেসে, রাইট? খেয়াল করে দেখছেন 6 7 কিন্তু এক্সিস্টই করে না। সো এখানে দুইটা ইন্টারপ্রিটেশন হতে পারে। প্রথম ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এমন যে এগেন এইটা হচ্ছে আপনার, আমি এখানে এক্সাম্পল এইভাবে বুঝাইতে পারি যে এখানে আপনার হিপ ধরেন এখান থেকে শুরু, আর ধরেন স্ট্যাক এখান থেকে শুরু। সো অ্যাকচুয়ালি পেজ টেবিলের মধ্যে তো মাঝখানে অনেকগুলো হেডরুম রাখা লাগবে যাতে হিপ আর স্ট্যাককে পয়েন্ট করা লাগে, রাইট? কিন্তু এগেন এটা আসলে এই রিপ্রেজেন্টেশন থেকে দেখাই নেই, আমি জাস্ট জানাইলাম যে এটা একটা রিজন হতে পারে যার কারণে ভ্যালিড ইনভ্যালিড লেখা থেকে। আরেকটা রিজন হচ্ছে যে পেজ টেবিল তো ফিক্স, মিনিং আপনার পেজ টেবিলের জন্য যে অ্যাড্রেস স্পেস, এখন ভাবেন আপনার পেজ যদি হয় মাত্র 4টা, সেক্ষেত্রে আপনি কিন্তু টোটাল পেজগুলোকে রান করতে যদি পার পেজে 2টা করে ভ্যালু হয়, সো 0 1 2 3, সো আপনার কিন্তু 2 বিট রাখলেই হচ্ছে, 1 বিট ফর পেজ নাম্বার, সো এটা পেজ 0 পেজ 1, তো 1 বিট ফর পেজ নাম্বার, 1 বিট ফর অ্যাড্রেস, এটা রাখলেই হয়ে যাচ্ছে। তো 1 বিট ফর অফসেট। কিন্তু আরেকটা প্রসেস যদি আপনার অনেকগুলা পেজ নিয়ে হয়, সেক্ষেত্রে তার বিটার নাম্বারটা ডিফারেন্ট হবে না। সো মাথায় রাখবেন, সো আমার প্রত্যেকটা পেজের জন্য যদি আপনি ইউনিক করে পেজ নাম্বার, সরি প্রত্যেকটা প্রসেসের জন্য যদি আপনি ইউনিক করে পেজ নাম্বার আর পেজ অ্যাড্রেস রাখা শুরু করেন, সেই ক্ষেত্রে তো আপনার আপনার সিপিইউ কে বুঝবে কেমনে যে এটা কতগুলা পেজ থাকে, কেমনে হ্যান্ডেল করে, কারণ তাকে তো সেভাবে ফ্রেমও অ্যালোকেট করতে হবে, রাইট? এ তো আপনার এই ইনফরমেশনগুলো কিন্তু আপনি চাইলেও ভ্যারিয়েশন বানাইতে পারবেন না। সো মাথায় রাখবেন প্রত্যেকটা পেজ টেবিলের জন্য আমরা কনভেনশন ফলো করি। কনভেনশনটা আমি কোথাও লিখে রাখছিলাম, এখন একটু দেখি। ইয়েস। সো প্রত্যেকটা পেজ টেবিলের একটা কনভেনশন আছে। কনভেনশনটা কি? এই যে প্রত্যেকটা পেজ টেবিলের লজিক্যাল অ্যাড্রেস স্পেস 32 বিটি হয় আর পেজ সাইজ 4 কিলোবাইটই হয়। সো আপনি চাইলেও আপনার পেজ টেবিলের মধ্যে আপনি এখানে যদি এখানে মাত্র 5টা পেজ লাগে, সো আপনি 0 থেকে 5-এর একটা টেবিল বানালেন, সেটা সম্ভব না। তাকে টেবিল বানাইতে হবে অ্যাকচুয়ালি 32 বিটের অ্যাড্রেস স্পেসের জন্য যতখানি টেবিল লাগে ততখানি, মিনিং পেজ টেবিলটা আপনার লম্বাই হবে অনেক, কিন্তু সেখানে এই ইনফরমেশনগুলোতে ইনভ্যালিড থাকবে, মিনিং ইনফরমেশনগুলোতে আমার কোনো অ্যাক্সেস নেই। প্রথম এতগুলো ইনফরমেশনের মধ্যেই কাজ শেষ প্রসেসের। সো কিছু জায়গায় আপনার আর কি বেসিক্যালি স্পার্স হয়ে বসে থাকবে, সে জায়গার মধ্যে কোনো ইনফরমেশন থাকবে না, বাট পেজ টেবিলের মধ্যে সেগুলোকে থাকতে হবে, কারণ অবভিয়াসলি পেজ টেবিল আপনি আপনার মতো করে কাস্টম সাইজ বারবার বানাইতে পারবেন না। তো ইয়েস, তো এই আইডিয়াটা বুঝে এখানে ইনভ্যালিডগুলো দিছে, যেগুলো আপনার অলদো আপনার পেজ টেবিলের রেঞ্জে, বাট আপনার প্রসেসটা এই জায়গাগুলোকে অকুপাই করে না। সো এগেন শেয়ার্ড পেজের কাজ কি? সো আপনার এমন হতে পারেন আপনার 3টা 4টা প্রসেস একটা পার্টিকুলার পেজকে শেয়ার করে। সো ইয়েস, এই যে এক্সাম্পল দেখেন, এই যে পেজ থেকে দেখছেন, খেয়াল করে দেখেন, এই যে এক্সাম্পলটা বললাম আমি একটাকে ওই ইনিশিয়ালাইজেশনের পরে যেটাই লেখা আর কি। সো সো এই চলেন আমরা একটু শেয়ার্ড পেজে যাই। সো শেয়ার্ড পেজটার মানে কি? সো শেয়ার্ড পেজের মানে হচ্ছে আপনারা ধরেন একটা প্রসেস থেকে 4টা ফোর্ক করে আপনি 4টা প্রসেস তৈরি করলেন। এখন 4টা প্রসেসই ধরেন কিছু লাইব্রেরি ফাংশন ইম্পোর্ট করে, বা ধরেন 4টা প্রসেস ইন্টার প্রসেস কমিউনিকেট করার জন্য একটা পার্টিকুলার মেমোরি শেয়ার করে। সো সেই শেয়ার্ড পেজের যে মেমোরিটা, যেই ইনফরমেশনটা, সেটা কোথায় থাকে? সো এই ইনফরমেশনগুলোকে রাখার জন্য আমরা হচ্ছে শেয়ার্ড পেজের আইডিয়াটা ইউজ করি। সো ইন্টার প্রসেস কমিউনিকেশন এটা ইউজ হয়, মাল্টিপল থ্রেড যেভাবে প্রসেসের মধ্যে স্পেস শেয়ার করে, এরকম আর কি। সো আপনার টেক্সট এডিটর কম্পাইলার উইন্ডোজে ধরেন টেক্সট এডিটর, আপনি ধরেন 5টা টেক্সট এডিটর ওপেন করলেন। সো 5টা টেক্সট এডিটরের জন্য হ্যাঁ আপনার লেখাটা দেখতে ডিফারেন্ট, কিন্তু টেক্সট এডিটর ইউআই তো সেম। সো ইউআই এর যে ইনফরমেশনগুলো বা বেসিক ইনফরমেশনগুলো, সেগুলো কিন্তু ওরা শেয়ার করলেই পারে, ওদের কিন্তু ডুপ্লিকেট ভ্যালু রাখার দরকার নেই। সো একটু খেয়াল করে দেখেন, ধরেন সো ধরেন এরকম প্রসেস ওয়ানের ধরেন
এই ব্লকটা পেজ 1টা যে ইনফরমেশন রাখে, ধরেন প্রসেস 2 এর ধরেন এই পেজ 2, আর ধরেন প্রসেস 3 এর ধরেন এই কোনায় পেজ 4, এই তিনটা ধরেন ওরা শেয়ার করে, মিনিং এই তিনটা ব্লকে যে লেখাটা লেখা বা পেজে যে লেখাটা লেখা সেটা মেবি ওরা শেয়ার করে। তো সেই ক্ষেত্রে পেজ টেবিলগুলো দেখতে কেমন হয় জানেন? তো প্রসেস 1-এর যে পেজ টেবিল হয়, আমি একটু মার্কস ভ্যালুগুলো মুছে দিই। সো ধরেন র্যামের মধ্যে ওরা কী করে, একটা ফ্রেম নেয়, ধরেন এই ফ্রেমটার নাম দিলাম আমি ধরেন ফ্রেম 4, ঠিক আছে? সো প্রসেস 1-এর পেজ টেবিলের এই যে পেজটা, মিনিং পেজ 1টা, প্রসেস 2-এর পেজ 2টা আর প্রসেস 3-এর পেজ 3টা, ওরা কী করে জানেন? ওর ভিতরের ভ্যালুগুলো সো এই যে দেখেন, ওরা এই তিনজনই তাদের মধ্যে ফ্রেম 4 লিখে রাখে। সো একটা প্রসেস টেবিল, তিনোটা আলাদা আলাদা পেজ টেবিলের মধ্যে এই তাদের এই একটা পেজ ফ্রেম 4কেই পয়েন্ট করে। তাহলে ওদের জন্য এটা একটা কপি অফ ফ্রেম দিয়ে আমি মাল্টিপল জায়গায় শেয়ার করতে পারলাম। সো এগেন এটা এটা করলে আপনাদের জন্য আর কি শেয়ার্ডের জন্য আপনার বা ডুপ্লিকেট ফ্রেম বানানোর কোনো দরকার নেই, বা আপডেট করার জন্য একটা ফ্রেমে আপডেট করলেই বাকি ফ্রেম সেটাকে অ্যাক্সেস করতে পারে। অবভিয়াসলি এখানে সিঙ্ক্রোনাইজেশনের ব্যাপার স্যাপার আছে, বাট শেয়ার পেজটা এইভাবে কাজ করে। তো এখানে একটা এরকম ডেমনস্ট্রেশন দেওয়া আছে, অনেকগুলো পেজ আছে ধরেন প্রত্যেকটা টেবিলের, তার মধ্যে ধরেন এই 4টা লাইব্রেরি সবাই শেয়ার করে। সো ওই 4টা লাইব্রেরি যদি খেয়াল করে দেখেন, এই যে 3461 3461 এগুলো অ্যাকচুয়ালি ফ্রেমের 3461, সবাই বেসিক্যালি 3 4 ওই মানে বুঝছেনই তো, সবাই আর কি প্রত্যেকটা পয়েন্টারকে পয়েন্ট করে, একই পয়েন্টারকে পয়েন্ট করে। সো ইয়েস, এটা হচ্ছে শেয়ার্ড পেজের এক্সাম্পলস গেল। সো এগেন অর্ডার কি মেনটেন করা লাগে? এখানে দেখেন খেয়াল করে যে এখানে বলছে যে লাইব্রেরি 1 2 3 4, এখানে লাইব্রেরি 1 2 3 4 একদম সিরিয়ালে লেখা, দেখেন লাইব্রেরি 1 2 3 4। কিন্তু এইভাবে কি আপনার পেজগুলোকে অর্ডার মেনটেন করা লাগে দা যাতে আপনি প্রত্যেকটাতে সিরিয়াল অ্যাক্সেস করতে পারেন? দ্য অ্যান্সার ইজ নো। কারণ আপনার আপনি যদি এইখানে যদি লাইব্রেরির জায়গায় 1-এর জায়গায় 2 থাকতো, পরে এখানে 1 থাকতো, এখানে 3 থাকতো, 4 থাকতো, আমার খুব একটা সমস্যা ছিল না। কারণ এই লাইব্রেরি 2-র জন্য যেই ফ্রেম অ্যাসোসিয়েটেড সেই ফ্রেমটা পেজ টেবিলে লিখলেই তো হয়ে যাচ্ছে আমার, রাইট? কারণ ও তো জাস্ট পেজ বাই পেজ ফ্রেমের সাথে অ্যালোকেট করে রাখায়, ও তো কন্টিজিউয়াস নাকি না বা নিচের সাথে 4টা ফ্রেম মিলে বা 4টা পেজ মিলে একটা নতুন ক্লাস্টার পেজ এমন তার কনসিডার করে না। সো এখানে অর্ডারটা মেনটেন করার খুব একটা দরকার নেই, জাস্ট শেয়ার পেজে যেই পেজগুলো তারা শেয়ার করে তারা যেন একটা ওই সেন্ট্রাল বা কমন ফ্রেমকে পয়েন্ট করে সেটা মেক শিওর করলেই হয়ে যাচ্ছে। ওকে, সো এবার চলেন আমরা আরেকটা আইডিয়া দেখি। সো আমরা একটা ইজি একটা সমস্যা দেখলাম একটু আগে, যে আমি আপনাকে জেনারেল কনভেনশনের সময় বললাম একটা পেজ টেবিল যদি 32 বিট লজিক্যাল অ্যাড্রেসের হয় মডার্ন কম্পিউটার সিস্টেমে, সিন্স আপনার র্যাম হচ্ছে 32 বিট, ধরেন এগেন 64 বিটের আর্কিটেকচার এখন আছে, বাট ধরেন আপনার র্যাম বা যেখানে ফিজিক্যাল স্পেস যেখানে আপনার, কারণ কি স্পেস টেবিল ইন ইটসেলফ কোথায় সেভ হচ্ছে? র্যামে সেভ হচ্ছে না? সো র্যামের যদি প্রত্যেকটা অ্যাড্রেস স্পেস হয় 32 বিট, তাহলে আমার পেজ টেবিলের প্রত্যেকটা অ্যাড্রেস স্পেসকেও কি 32 বিটেরই হইতে হবে? ভেবে দেখেন, না হলে তো আপনাকে আবার প্যাডিং করতে হবে ঘুরে ফিরে, রাইট? যদি আপনি চাইলেও প্রসেসের পেজ টেবিল যদি আপনি বানাইতেন 24 বিট, তাহলে কি আপনাকে লাস্টে আগে 8টা জিরো বসাইতে হবে না যখন র্যামে বসাইতেন? সো প্যাডিং করতে হবে। সো ওয়াই ইভেন ইউজ দ্যাট, রাইট? মানে খামাখা তো দরকার নেই প্যাডিং করার। সো আমরা কি করব, কনসিস্টেন্সি রাখতে যে আপনার পেজ টেবিলের লজিক্যাল অ্যাড্রেস স্পেসগুলোকে 32 বিট বানাবো। সো তাহলে পেজ সাইজ যদি 4 কিলোবাইট হয়, সেক্ষেত্রে আমার একটা পেজ টেবিলের এন্ট্রি ম্যাক্সিমাম হতে পারে 1 মিলিয়ন, 2 টু দি পাওয়ার 32 ডিভাইডেড বাই 1 2 টু দি পাওয়ার 12 আর কি। কারণ 32 বিটের লজিক্যাল স্পেস মানে আমি 2 টু দি পাওয়ার 32টা টোটাল অ্যাড্রেস স্পেস বানাইতে পারবো। আবার পার পেজের সাইজ যদি হয় 4 কিলোবাইট, মিনিং 2 টু দি পাওয়ার 12, তাহলে এটা দিয়ে ভাগ করলে থাকে কত? 2 টু দি পাওয়ার 20। তাহলে 2 টু দি পাওয়ার 20টা আমি পেজ বানাইতে পারবো, তাই না? সো 2 টু দি পাওয়ার এই 20টা পেজ বানানো মানে কতগুলো ইউনিক এন্ট্রি আসে দেখেন? সো অ্যাপ্রক্সিমেটলি 1 মিলিয়ন আসে। সো ইচ এন্ট্রি ইজ 4 বাইটস, কারণ চারাটা 32 বিট আর কি। সো 4 বাইটস অর 32 বিটস ইচ এন্ট্রি, প্রত্যেকটা অ্যাড্রেস স্পেস এন্ট্রি। আর সো 4, সো যদি 4 বাইট করে একটা হয়, সো আপনার পেজ টেবিল বানাইতে 4 মেগাবাইট অফ ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস স্ল্যাশ মেমোরি ফর ইউর পেজ টেবিল অ্যালন হয়ে যাচ্ছে, রাইট? সো আপনার 4 বাইট করে যদি একটা হয়, তাহলে 1 মিলিয়নটা স্টোর করতে আপনার 4 মেগা, মিনিং 10 টু দি পাওয়ার 6, রাইট? 1 মিলিয়ন মানে 10 টু দি পাওয়ার 6 ইফ আই এম নট রং। সো 4 মেগাবাইট সমপরিমাণ খালি ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস আপনার লাগতেছে মেমোরির পেজ টেবিলটাই রাখতে। এবং এটা তো অনেক অনেক
অনেক সমপরিমাণ, সত্যি কথা বলতে একটা প্রসেসের জন্য কিন্তু ভালোই অ্যামাউন্ট অফ পেজ টেবিলের জায়গা গেল। আবার আরেকটা সমস্যা কি, আমরা কি দেখলাম, পেজ টেবিলটা তো কন্টিজিয়াসলি থাকতে হবে, রাইট? কারণ পেজ টেবিলে 0 1 2 এরকম করে পেজের নাম্বার থাকে। তো পেজ টেবিলটাকে কন্টিজিয়াস হতে থাকতে হবে। তো একটা লম্বা একটা প্রসেসের জন্য যদি একটা বিশাল লম্বা পেজ টেবিল হয়ে যায়, সেক্ষেত্রে ওইটাকে কন্টিজিয়াস অ্যালোকেশন দেওয়ার জন্য আমাদের সেই যে ঝামেলাগুলো আমরা দেখলাম, সেই ঝামেলাগুলো বাদবে। সো আমরা কি করতে পারি, ইনস্টেড অফ সেভিং দ্য হোল পেজ টেবিল আমরা কি করতে পারি, হায়ারার্কিক্যাল পেজ টেবিল বানাইতে পারি। সো হায়ারার্কিক্যাল পেজ টেবিল মানে কি, যে আপনারা ফাইল সিস্টেমে যেমন টু আপনার সেকেন্ড ডাবল ইনডিরেক্ট সিঙ্গেল ইনডিরেক্ট ইন্ডেক্স ব্লকসগুলো পড়তেছিলেন না, সেখানে পেজ টেবিলের মধ্যে আমরা 1 লেভেল 2 লেভেল করতে পারি। মানে ইনস্টেড অফ, সো একটা পেজ টেবিল দেখতে এমন ছিল, রাইট? পেজ টেবিলের মধ্যে ছোটো 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 পেজ এবং পেজের সাথে ফ্রেমের ইনফরমেশন লেখা। সো ইনস্টেড অফ সেভিং দ্য হোল থিং ইনসাইড দ্য র্যাম, আমরা কি করি, আমরা একটা ছোট একটা 2 লেভেল টেবিল বানাই। 2 লেভেল টেবিলের মধ্যে কি থাকে জানেন? 2 লেভেলের প্রথম এন্ট্রি হচ্ছে একটা পেজ টেবিলকে রেফারেন্স করে, পরের এন্ট্রি হচ্ছে আরেকটা পেজ টেবিলকে রেফারেন্স করে, পরের এন্ট্রিটা হচ্ছে কি আরেকটা পেজ টেবিলকে রেফারেন্স করে, এরকম করে। সো একটা লম্বা পেজ টেবিল না বানাই, আমরা টুকরা টুকরা পেজ টেবিল বানাই এবং একটা বড় পেজ টেবিল রাখি 2 লেভেলের, মানে অ্যাড্রেস পেজ, যেই প্রত্যেকটা পেজ ওই বড় পেজের টেবিলের এক একটা পেজ বেসিক্যালি এক একটা পেজ টেবিলকে পয়েন্ট করে। সো আমার জন্য কি হচ্ছে, এখন ধরেন আমার পার্টিকুলার কাজটা করতে এখন শুধু এই পেজ টেবিলটা, পেজ টেবিল নাম্বার 1 আর পেজ টেবিল নাম্বার 2 লাগতেছে। আর ধরেন এরকম আরও ধরেন 50টা পেজ টেবিল ছিল, সেই বাকি 48টা পেজ টেবিল লাগতেছে না। সো ও অ্যাকচুয়ালি র্যামে কী করে জানেন, এই 2 লেভেল পেজ টেবিলটা স্টোর করে, এটাকে যদি আমি পিটি লেভেল 2 বলি। সো পেজ টেবিল লেভেল 2 এই পেজ টেবিলটাকেও স্টোর করে। আর এই পেজ টেবিলের এইটা এবং এইটা, এই পেজ টেবিল আর এই পেজ টেবিলটা, যে দুইটা আমার লাগবে, PT1 আর PT2 আমি বলছিলাম, ইফ আই এম নট রং, এই পেজ দুইটাকে যে স্টোর করে, বাকি পেজগুলোকে আপনার ব্যাকিং স্টোরে, মিনিং আপনার হার্ড ড্রাইভের মধ্যে রেখে দেয় বাকি পেজগুলো। কারণ আমার আপাতত কাজ করতে এই কাজগুলো করলেই হচ্ছে। সো আপনি দেখছেন আমার বিশাল লম্বা পেজ টেবিল বানায় পুরাটা সেভ করে, তার মধ্যে কাজ হবে খালি ধরেন এতটুকু আর এতটুকু, বাট বাকিটাও সেভ করে রাখা লাগবে কন্টিজিয়াস হওয়ার কারণে। সেটা আর এখন হইল না, কারণ আমার কি হায়ার লেভেল পেজ টেবিলটা থাকতেছে, আর যেই পেজ টেবিল লাগবে শুধু সেগুলোকে ইম্পোর্ট করতেছি। এখন ধরেন আমার সিপিউর কোনো কারণে পেজ টেবিল 3টা লাগবে, যে পেজ টেবিল 3টা এখানে নাই। ও কী করবে, ও মেন পেজ টেবিলে যাবে, এখানে দেখবে পেজ টেবিল 3টা নাল করা, মিনিং এই পেজ টেবিলটা, মিনিং অ্যাকচুয়ালি ব্যাকিং স্টোরে স্টোর করা, কিন্তু মানে অ্যাকচুয়ালি এই পেজ টেবিলটার আমি র্যামের পার্টে স্টোর করা না, বা নাল করা আসলে বলা ভুল হবে, এই পেজ টেবিলটা ধরেন ব্যাকিং স্টোরের একটা অ্যালোকেশনকে পয়েন্ট করে। সো যখন ব্যাকিং স্টোরের অ্যালোকেশনে পয়েন্ট করবে, ও দেখবে কি ওখানে পেজ টেবিল 3টা স্টোর করা, এবং সব পেজের পাশেই আপনার এখানে ভ্যালিড বিটে ইনভ্যালিড লেখা, মিনিং এটা অ্যাকচুয়ালি কোনোটাই মেমোরিতে অ্যালোকেশন পায়নি। সো আমি কী করবো, সিম্পলি এই জিনিসটাকে এবার কী করব, এই পেজ টেবিলটাকে র্যামের মধ্যে নিয়ে আসবো পেজ টেবিল 3 হিসেবে, এনে সবগুলো ফ্রেমকে ফ্রেমের সাথে অ্যালোকেট করাই দিব, দেওয়ার পর সে তার মতো কাজ করবে। সো ব্যাপারটা বুঝছেন, আমাকে আসলে পুরা লম্বা পেজ টেবিলটা করার দরকার নেই, ভাগ ভাগ করে লেয়ার বাই লেয়ার করে আমি আনতে পারলাম, সেটাকে হায়ারার্কিক্যাল পেজ টেবিল বলে। সেখানে একটা 2 লেভেল, আপনার 3 লেভেল হতে পারে, 4 লেভেল হতে পারে, বাট এগেন ইউজুয়ালি 2 লেভেলের উপর আমাদের লাগে না। সো এগেন 3 লেভেল, ইফ আই এম নট রং, আমাদের ইমপ্লিমেন্টেশন আছে। তো 2 লেভেল পেজিংয়ের জন্য তাহলে এক্সাম্পলটা, মানে অ্যাড্রেস বিটটা দেখতে কেমন? সো আগে কি ছিল, শুধু পেজ নাম্বার ছিল আর ছিল অফসেট, রাইট? সো এখন কি করতে হবে বলেন তো, আগে দেখতে হবে 2 লেভেল পেজ নাম্বার, সো পেজ নাম্বার সেকেন্ড লেভেল, তারপরে ওই সেকেন্ড লেভেল পেজ নাম্বার থেকে যেতে হবে ওই নাম্বার পেজে, তারপরে ওর মধ্যে থেকে পেজ নাম্বার থেকে যেতে হবে অ্যাকচুয়াল ফ্রেমে, রাইট? সো অফসেট। সো ওইটাই। সো এখন 2 লেভেল পেজিংয়ের জন্য এরকম দেখতে হবে, যদি আপনাকে বলে দিছে যে দ্য পেজ টেবিল ইজ পেজড, দ্য নাম্বার অফ ইজ ফার্দার ডিভাইডেড 10 বিট পেজ নাম্বার, 10 বিট অফসেট। সো টোটাল আপনার যদি অ্যাড্রেস বিট থাকে 32 বিট, যেটা আমি একটু আগে বললাম, এবং পার পেজ সাইজ যদি থাকে 1 কিলোবাইট, এর মধ্যে যদি পেজ নাম্বার থাকে 22 বিট, পেজ নাম্বার থাকে 22 বিট, আর অফসেট থাকে 10 বিট। সো এরকম দেখতে আর কি, যে 22 বিট হচ্ছে পেজ নাম্বার আর অফসেট হচ্ছে 10 বিট। তাইলে এর মধ্যে যদি আপনার আবার 2 টুকরো করা থাকে পেজ নাম্বার, যে একটা 10 বিটের 2 লেভেল পেজ নাম্বার আর একটা 10 বিটের অফসেট পেজ নাম্বার, মিনিং 1 লেভেল পেজ নাম্বার ইন এসেন্স আর কি। তো তখন এই 22 বিটও 2 টুকরো হয়ে যায় আর কি। সো 22 বিটও 2 টুকরো হয়ে যায়। সো এইটারও আবার এরকম হয়ে যায়। সো 12, 10 আর আগের 10 তো ছিলই। সো কেমন দেখতে হয়, যে আপনি যদি ওই 2 লেভেলের পেজের কথা ভাবেন, সো এখানকার পেজ নাম্বারে যাব, ধরেন আমি যেতে চাচ্ছি যে পেজ নাম্বার, পেজ টেবিল নাম্বার যেতে চাচ্ছি হচ্ছে 100, এবং পেজ নাম্বার টেবিল 100-র মধ্যে আমি অফসেট নাম্বার ধরেন যেতে চাচ্ছি যে ওর পেজ নাম্বার 3-এর অফসেট নাম্বার 1-এ যেতে চাচ্ছি ধরেন। সো আমাকে আগে কি করতে হবে, আমাকে আগে 2 লেভেলের পেজ নাম্বার 100 কই আছে যেটা জানতে হবে। সো কি করব, 2 লেভেল পেজের
পেজ টেবিল নাম্বার 100 হয়ে গেল। সো এই যে এইটুকু দিয়ে ও পেজ টেবিল নাম্বার 100 হয়ে গেল। ঠিক আছে, যাওয়ার পরও কি করবে, ওই পেজ টেবিল নাম্বার 100 কত নাম্বার পেজে যাবেন, 3। তো এটা কি হায়ার লেভেল টেবিলের জন্য এই 3 কি বলেন তো, ওই টেবিলের অফসেট না? কারণ এটা তো ইন ইটসেলফ একটা পেজ টেবিল, রাইট? আমি যদি জুম ইন করে দেখাই, এটা তো ইন ইটসেলফ একটা পেজ টেবিল, রাইট? সো এইটার কি 3 নাম্বার পেজ মানে কি এর একটা অফসেট না? সো এইটার অফসেট হচ্ছে বেসিক্যালি বলতেছে যে 1 লেভেলের 3। এবার যদি আমি 1 লেভেল টেবিলে পেজ টেবিল নাম্বার 100 এর অ্যাকচুয়াল ফিজিক্যাল পজিশনে যাই, তাহলে এর অফসেট 3 মানে কি ওর অ্যাকচুয়ালি পেজ নাম্বার 3, রাইট? এবার তার যদি অফসেট হয় এখন 1, মিনিং হচ্ছে এই পেজ নাম্বার, এই পেজ টেবিলের 3 নাম্বার পেজের 1 নাম্বার অপশন। সো ব্যাপারটা আই হোপ আপনি বুঝছেন, বাট এগেন যদি না বুঝেন আমি জাস্ট বলি, মানে বড় পেজের জন্য এই লেয়ারটার এই পেজের মানে বড় পেজের জন্য এই পেজের কত নাম্বার পেজে যাবে এই পেজ টেবিলে, সেটা নিজের জন্য একটা অফসেট। আবার ছোট পেজ টেবিলের জন্য ওর এই আগের পেজের যে অফসেট সেটা হচ্ছে ছোট পেজের পেজ নাম্বার, আর এই ছোট পেজ টেবিলের যে অফসেট সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই পেজের রেফারেন্সের অফসেটটা। ব্যাপারটা বুঝছি? সেই জন্য এখানে লাগছে 10 বিট পেজ অফসেট। সো এই যে দেখেন, সো P1 লেভেল 2 লেভেল 1, তারপরে এইভাবে করে আর কি আপনার সেট থাকে। সো এই যে দেখেন, P1 ইজ দ্য ইন্ডেক্স ইনটু দ্য আউটার পেজ টেবিল, বড় লেভেলের পেজ টেবিলটার। P2 ইজ দ্য ডিসপ্লেসমেন্ট উইদিন দ্য পেজ ইনার পেজ টেবিল। সো ইন ইটসেলফ এইটা হচ্ছে পেজ টেবিলের অফসেট আর কি, বুঝছেন? নট আপনার পেজের অফসেট, পেজ টেবিলের অফসেট। সো এটাকে ফরওয়ার্ড ম্যাপড পেজ টেবিল বলে। আই হোপ আপনি আইডিয়াটা বুঝছেন, নাহলে একটা এক্সাম্পল বানায় করলে আপনারা বুঝে যাবেন। সো ইয়েস, আর কি কিছু আমার এখানে ইনফরমেশন মিস ছিল? ইয়েস, সো পেজ টেবিল কনভেনশন। সো এগেন এটা একটা মানে জেনারেল কনভেনশন হিসেবে 32 বিট র্যাম আর্কিটেকচারে 4 কিলোবাইট পেজকে ভার্চুয়াল অ্যাড্রেস 32 বিট করে হয়, পেজ সাইজ হয় পার 4 কিলোবাইট, এবং পেজ নাম্বারের জন্য তাহলে কত 20 বিট সব জায়গা লাগে, এবং অফসেটের জন্য 12 বিট জায়গা লাগে। সো প্রতি 32-এর মধ্যে 20 আর 12 এভাবে করে রিপ্রেজেন্টেড থাকে। সো হায়ারার্কি হিসেবে তো আপনি বুঝলেনই যে তখন ওই 20টাও ইন ইটসেলফ আবার 2 টুকরা হয়ে যায়, হয়ে কাজ করে।